বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে খুব স্বাভাবিকভাবেই কথা বলবো গতকালকের নূরকে কেন্দ্র করে সেনাবাহিনীর যে বিধ্বংসী তৎপরতা এবং এর যে পরবর্তী যে ধাপ সেটা কি হতে পারে, এর প্রতিক্রিয়া কি হতে পারে তা নিয়ে। তার আগে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ভোলায়, আমার এলাকায়, ভোলা সদরে এবং আমার বাসার কাছেই একটা ছেলে, তরুণ টকবকে ছেলে, ছাত্রলীগের সহসভাপতি আরিফ, এই ছেলেটাকে গতকাল রাতে নির্মমভাবে তার বাড়ির সামনে পিটিয়ে হত্যা করেছে। এখন পর্যন্ত জানা যায়নি কে তাকে হত্যা করেছে। খুব স্বাভাবিকভাবেই যারা ছাত্রলীগকে অপছন্দ করে, ছাত্রলীগকে শত্রু মনে করে, ছাত্রলীগকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের দ্বারাই এই ধরনের নিষ্ঠুর কাজ হতে পারে। ছেলেটা রাত্রে 1টার সময় তার মায়ের কাছে এক গ্লাস পানি চেয়ে পানি খেয়ে তার রুমে ঘুমিয়ে পড়েছে। সকালে তার বাবা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় বাইরে গিয়ে দেখে গেটের সামনে তার ছেলের মৃতদেহ পড়ে আছে। ময়নাতদন্তের পর রিপোর্ট আসে মাথার প্রচন্ড আঘাত, শরীরে প্রচন্ড আঘাত, সে কারণেই তার মৃত্যু হয়েছে। তার মানে তার পরিচিত কেউ কারো মাধ্যমে তাকে ডেকে নিচে নামানো হয়েছে, বাসার সামনে নেওয়া হয়েছে, তারপর তাকে মুখ চেপে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা হলো আমার ধারণা। এরকম ঘটনা প্রতিদিন অহরহ ঘটছে। এর শেষ কোথায়? এর শেষ হতে হবে। আমি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আরিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা সহমত প্রকাশ করছি। আপনারা জানেন যে গতকালকে একটি অত্যন্ত চমকপ্রদ একটি ঘটনা ঘটেছে, যে ঘটনার ভিকটিম এদেশে সবাই পরিচিত সাবেক ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূর। আমি এই ঘটনার বিস্তারিতে সবই আপনারা দেখেছেন, হয়তো আমার চেয়েও আপনারা বেশি দেখেছেন, জেনেছেন, কিন্তু আমি এটাকে বলতে, এই ঘটনার কেন ঘটতে পারে বা এই ঘটনার প্রেক্ষিতে কি ঘটতে পারে তার একটি আমার মতো করে একটি বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব। দেখেন, জিএম কাদের বা জাতীয় পার্টির উপরে নূর এবং এই দল, গণ অধিকার পরিষদের অজানা কারণে প্রচন্ড ক্ষোভ। এর আগেও জাতীয় পার্টির অফিসের সামনে মারামারি হয়েছে, আক্রমণ হয়েছে, কিন্তু গতকালকের ঘটনাটা বিনা মেঘে বৃষ্টির মতো হঠাৎ করে জাতীয় পার্টির অফিসে আক্রমণ করা,
এবং তার প্রেক্ষিতে আজকের এই ডেভিল ইনুসের যারা সঙ্গী সাথী, তার মধ্যে একজন উচ্চকণ্ঠ সঙ্গী হলো নুরুল হক নূর। এই ঘটনা আমি দুইভাবেই দেখি। একটা হচ্ছে ঘটনাটা ঘটেছে স্পন্টানিয়াসলি, লাইক স্বতঃস্ফূর্তভাবে। যেমন ওরা জাতীয় পার্টির অফিস আক্রমণ করতে গিয়েছিল, পুলিশ সেখানে বাধা দিয়েছে, পুলিশের সাথে ইটপাটকেল নিক্ষেপের ব্যাপার হয়েছে। সেটার একটা পর্যায়ে সেনাবাহিনীর থেকে, পুলিশ থেকে তাদেরকে সতর্কতা দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, এই 10 মিনিটের মধ্যে তারা যেন এলাকা ছাড়ে। উল্টা তারা আরো ইটপাটকেল নিক্ষেপ করেছে, সেই ভিডিও আমরা দেখেছি। তারপর পুলিশ লাঠিচার্জ করেছে। সেখানে লাঠিচার্জ করতে করতে গিয়ে নূরও সেই লাঠিচার্জের আঘাতপ্রাপ্ত হয়েছে। বাট আমরা একটা জিনিস দেখেছি যে নির্দিষ্টভাবে নূর একা ছিল না, এটা বলা যাবে না যে নূর একা ছিল, তার সাথে আরো 15-20 জনের মতো তার সাথে ছিল, সবাইকেই মেরেছে। কিন্তু এককভাবে নূরকে অন্তত 4-5 জন 6 জন সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা অনেকক্ষণ বেদম প্রহার করেছে। নবনীতা চৌধুরীর ভাষায় আথাল পাতাল পিটিয়েছে। এটাকে আমাদের এলাকায় ভোলায় বলে আতালে পাতালে পিটিয়েছে। এমন একটি ঘটনা, এটা বোঝা যায় যে ওটা যে নূর ছিল, তাদের কারো কাছে এটা অজানা ছিল না। তারপরেও যখন তাকে এভাবে প্রহার করা হয়েছে, আহত করা হয়েছে, সেখানে একটা কিন্তু থাকতেও পারে। এটা হলো একদিক। আরেক দিক হলো এই ঘটনাটা সম্পূর্ণ পরিকল্পিত। এই পরিকল্পিত ঘটনার দুইটা দিক থাকতে পারে। একদিক হচ্ছে গত পরশুদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশিষ্ট মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে নাজেহাল করা হয়েছে, অপমানিত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং কারাগারে পাঠানো হয়েছে, এটা নিয়ে সারা বিশ্বে একটা ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এই অবৈধ ডেভিল ইনুস। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরো বড় একটা ঘটনা, কারণ ছোট ঘটনা দিয়ে তো বড় ঘটনাকে ধামাচাপা দেওয়া যায় না, তো বড় ঘটনাকে আরো বড় ঘটনা দিয়ে ধামাচাপা দিতে হবে। হয়তো সেইটাকে ডাইভার্ট, তারা এর আগে তো সবসময় এগুলি করেছে, একটা ঘটনাকে চাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনার সৃষ্টি করে নতুন আলোচনার সৃষ্টি করেছে, ওই ঘটনা চাপা পড়ে গেছে। এটাও হতে পারে যে বীর মুক্তিযোদ্ধাদেরকে, বিশিষ্ট জনদেরকে গ্রেপ্তার করা, কারাগারে পাঠানোর পরে যে সমালোচনার মুখে এই ডেভিল ইনুস পড়েছে, তাকে চাপা দেওয়ার জন্য নূরকে টার্গেট করা হয়েছে এবং সেটাই এখন ওইটা চাপা পড়ে এখন নূরের ঘটনাটাই সামনে চলে আসছে। যদি সেই ঘটনা হয়ে থাকে, এই কৌশল হয়ে থাকে, তাইলে তারা সফল, যে হ্যাঁ মুক্তিযোদ্ধাদেরকে অপমান করার জন্য, কারাগারে পাঠানোর জন্য ঘটনাটা এখন
চাপা হয়ে পড়ে গেছে। এখন নূরের ঘটনাটাই খুব আলোচিত হচ্ছে, সেটাই খুব স্বাভাবিক। আবার আরেকটি ঘটনা, আরেকটি পরিকল্পনার আরেকটি দিক হচ্ছে এই ডেভিল ইউনুসকে বিপদে ফেলানোর জন্য এবং বিপদে ফেলে তাকে উৎখাত করার জন্য একটা পরিকল্পনা হতে পারে। এখন কোনটা হতে পারে আমি তো নিশ্চিত করে বলতে পারি না কোনটা হবে, আগামী কয়েকদিনের মধ্যে সেটা বের হবে। তবে কয়েকটা জিনিস এখানে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে যেসব প্রতিক্রিয়া রাজনৈতিক দল থেকে এসেছে, সমস্ত প্রতিক্রিয়াগুলি, রাজনৈতিক দলের প্রতিক্রিয়াগুলিকে একটু মনোযোগ দিয়ে দেখলে এটা বোঝা যায় যে এক গ্রুপ সামরিক বাহিনীকে, সেনাবাহিনীকে আক্রমণ করেছে, তাদেরকে দোষারোপ করেছে। আরেক গ্রুপ ঘটনার নিন্দা করেছে, প্রতিবাদ করেছে, কিন্তু সেনাবাহিনী সম্পর্কে কিছু বলেনি। এবং সর্বশেষ ডেভিল ইউনুসের পক্ষ থেকে বা সরকারের, অবৈধ সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। এটাইও সবচেয়ে মজার ঘটনা। কার নিন্দা করেছে? গত পরশু দিনই ওই ভণ্ড আসিফ নজরুলও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আজকে পুরো সরকারের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। নিন্দা এবং প্রতিবাদ কাকে জানিয়েছে? এটা তো সরকার করেছে। পুলিশ তো সরকার, সেনাবাহিনী তো সরকার, সচিব সরকার, হাসপাতালে চাকরি করে ডাক্তার সেও সরকার। সরকার তো শুধু ইউনুস একা না, সরকারের প্রধান সে, এরা সবাই সরকারের অংশ। তো সরকার এই ঘটনাটা ঘটিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সেই ঘটনার পিছনে ইউনুস জানতো কি? ঘটনার ব্যাপারে, ঘটার আগে ইউনুস জানতো কিনা, বা ইউনুসের নির্দেশেই, সম্মতিতেই এই ঘটনা ঘটিয়েছে কিনা। এখন স্বরাষ্ট্র উপদেষ্টার যে নির্দেশনা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম, তাতে এটাতে স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু খুব স্বাভাবিকভাবেই সেটা প্রত্যাখ্যান করবে, এটা অস্বীকার করবে, এটাই খুব স্বাভাবিক। এটা তো সে বলতে পারে না যে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছে নূরের হাত পা ভেঙে দেওয়ার জন্য। এটা তো যতক্ষণ পর্যন্ত সে দায়িত্ব আছে এটা সে বলতে পারে না। তো খুব স্বাভাবিকভাবেই এটা সে অস্বীকার করেছে। এখন কেউ যদি বলে যে না এটা এআই দিয়ে করেছে, তাহলে আগে যে শেখ হাসিনার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অডিও টেপ ছিল সেগুলি সত্য ছিল, এটা মিথ্যা? তাহলে এটাও মিথ্যা, ওইটাও, ওগুলিও মিথ্যা, বা ওগুলি সত্য এটাও সত্য? এটা মিথ্যা ওইটা সত্য এটা বলে তো হবে না। কণ্ঠ যে জাহাঙ্গীর সাহেবের, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তাতে কোনো রকমের সন্দেহ আমি বহুবার শুনেছি। এখন এআই দিয়ে তো করা যায়, সেটাও ঠিক, কিন্তু আমি সেটা বলবো কেন? এখানে তো খুব বেশি আমি কোনো ত্রুটি দেখতেছি না, যে সে যেই ইনস্ট্রাকশনটা দিচ্ছে, যে পুলিশ অফিসার তাকে রিপ্লাই করতেছে, এখানে তো আমি কোনো বৈপরীত্য দেখতেছি না কারো ভাষার মধ্যে, কারো ডিলিংস এর মধ্যে। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে তার যেভাবে কথা বলা দরকার
সেভাবেই সে বলেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যেভাবে রিপ্লাই দেওয়ার সেভাবেই সে রিপ্লাই করেছে। তাহলে যদি সরকার এটা করে থাকে তাহলে সরকার কেন করবে এটা? যদি সরকার এটা করে থাকে, দ্যাট মিনস ডেভিল ইনুস যদি এটা করিয়ে থাকে, তাইলে সে করে থাকতে পারে দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে মুক্তিযোদ্ধাদের বিষয়টা চাপা দেওয়া, এবং এই ঘটনার প্রেক্ষিতে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হবে। এইটা নিয়ে নির্বাচনের যে ব্যাপারটা আছে সেটাকে একটু ধামাচাপা দেওয়া। তারপরে নির্বাচন ঠেকানোর জন্য তো আর এখন কিছু করার দরকার না, আরো সময় আছে, আরো বহু কিছু ঘটবে যদি নির্বাচন না করার ইচ্ছা থাকে। এটা হলো ইউনূসের দিক থেকে যদি হয় তাহলে এই ধরনের ঘটনা। আর যদি সবচেয়ে বিপজ্জনক দিক হলো, আর যদি সেনাবাহিনী নিজ থেকে পরিকল্পনা করে ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে এখানে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো, ইনুসপন্থী রাজনৈতিক দলগুলো ইনুসকে চাপ দিবে যে সেনাবাহিনী কোনো না কোনো কারণে হয়তো বিগড়ে গেছে, তারা মাঠে থাকলে এরকম ঘটনা আরো ঘটবে, অতএব সেনাবাহিনীকে ফেরত নেওয়া হোক, ব্যারাকে ফেরত নেওয়া হোক, যা ইতিমধ্যেই বিভিন্নভাবে বলা হচ্ছে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করার জন্য। এবং সেনাবাহিনীও হয়তো চাইতে পারে তারা মাঠ থেকে উঠে ব্যারাকে ফিরে যাক, দেখি সরকার কিভাবে চালায়, তারপর আরো ঝামেলায় পড়বে, আরো বিশৃঙ্খল অবস্থা হবে, তারপর তাদের জন্য সহজ হবে একটা ইন্টারভেনশন করার জন্য। এটা হতে পারে। অথবা এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো যদি সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো বড় ধরনের কোনো তৎপরতা শুরু করে, রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে, তাহলেও তারা হস্তক্ষেপ করার সুযোগ পাবে। এই দুইটা দিক হতে পারে সেনাবাহিনীর দিক থেকে, যদি সেনাবাহিনী এটা করে থাকে। তবে আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে সেনাবাহিনী চাকরি করে বাংলাদেশ সরকারের রাষ্ট্রে, বেতন নেয় বাংলাদেশ রাষ্ট্রের থেকে, কিন্তু তারা কমান্ড মানে হলো ওয়াশিংটনের। এখন সেনাবাহিনী যদি এই তাদের মাথায় যদি এই জিনিস থেকে থাকে, তাইলে ধরে নিতে হবে তারা হস্তক্ষেপ করার জন্য ইউনূসকে সরিয়ে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী একটা নির্বাচনকালীন সরকার আনার জন্য আমেরিকার থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে। কারণ আমেরিকার গ্রিন সিগন্যাল ছাড়া সেনাবাহিনীকে এক পা সামনে পিছনে নেওয়া যাবে না, তারা তাদের কথা ছাড়া চলে না, চলবেও না, যতক্ষণ না পর্যন্ত এই দেশে বিদেশি প্রভাব মুক্ত একটা বিপ্লব বা অভ্যুত্থান বা গণজোয়ার সৃষ্টি হয়, তখন সেনাবাহিনীকে বাধ্য হয়েই বসে থাকতে হবে। তখন তাদের নিজের আত্মরক্ষার কারণে, তখন তো আর আমি সুস্থ থাকলে আরেকজনের হুকুম দিলে কাজ করবো, অসুস্থ থাকলে তখন আর কিভাবে কাজ করব, অক্ষম। সো সেনাবাহিনীকে যদি জনজোয়ারে অক্ষম করা যায়, তাইলেই শুধু সেনাবাহিনী আমেরিকার হুকুম অমান্য করবে, যখন দেখবেন তাদের অস্তিত্ব সংকটে। এছাড়া সেনাবাহিনী অবশ্যই আমেরিকার গ্রিন সিগন্যাল, সে যতই চীনে যাক আর যেখানে যাক, এগুলি কিছু যায় আসে না। গ্রিন সিগন্যালে হয় গ্রিন সিগন্যাল পেয়েছে, যার জন্য সেনাবাহিনী এই কাজটা করেছে। এবং এই যে বিএনপি জামাত যে প্রতিক্রিয়া দিল, তারেক প্রতিক্রিয়া দিল, বিএনপির জামাতের গোলাম পারওয়ার সেক্রেটারি জেনারেল সে প্রতিক্রিয়া দিল, এখানে তো সবাই দিনের আলোর মতো
পরিষ্কার যে সেনাবাহিনী এই ঘটনাটা ঘটিয়েছে। আর সেনাবাহিনী পাশে থাকলে যে পুলিশ কত শক্তিশালী, পুলিশ যে কোনো অ্যাকশন যে কারো বিরুদ্ধে নিতে পারে, এটা কোনো ব্যাপারই না। পুলিশ তখন শক্তি ফিরে পাবে, আমার ব্যাকআপ আছে। কিন্তু এখন সেনাবাহিনী ছাড়া পুলিশ এই কাজ করতে পারতো না, করতো না। তো সেনাবাহিনী যখন এক ঘা দিয়েছে, পুলিশ আরো 2 ঘা দিয়েছে। তো এই যে সেনাবাহিনী ঘটনাটা ঘটালো, তারেক জিয়ার যে স্টেটমেন্ট আসলো, সেখানে সেনাবাহিনীর কথা উল্লেখ নাই, কারা এই ঘটনা ঘটেছে সেটার কোনো উল্লেখ নাই, এবং বিচারও দাবি করে নেই। একই কথা জামাতের বেলা, 2 জনের একই কথা বলছে, তদন্ত করার জন্য বলছে। এই যে ডেভিল ডাস্টবিন শফিক হাসপাতালে গিয়ে, ওই দিন রাতে হাসপাতালে গিয়ে যে সাংবাদিকদের সামনে কথা বলেছে, তখনও এই শফিক বলেছে যে তদন্ত হবে, কিন্তু এটা বলে নাই তদন্ত করে দোষীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, আইনের আওতায় আনা হবে, সে যেই হোক। এটা কিন্তু বলেনি, কেউ বলেনি। কিন্তু আজকে যে সরকার পক্ষ থেকে যেই স্টেটমেন্ট দেওয়া হয়েছে নিন্দা জানিয়ে, সেখানে এই কথাটা উল্লেখ আছে। আমরা অতীতে বহু তদন্ত কমিশন দেখেছি, কোনটারই ফল আজ পর্যন্ত কেউ জানে না, আমিও জানি না, আপনারাও জানেন না। সো এটা হলো স্কেপ রুট, পাশ কাটানোর রাস্তা, তদন্ত। এটা তো পরিষ্কার সেনাবাহিনী কাজ করেছে। তো ওই সেনাবাহিনীর কমান্ডিং অফিসার কারা ছিল, তার কমান্ডিং অফিসার কারা ছিল? যেমন গোপালগঞ্জে সেনাবাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তদন্ত কমিশন হয়েছে, আছে কোনো খবর? সেনাবাহিনীর কাছ থেকে তখন একটা স্টেটমেন্ট দিচ্ছে এটার সাথে সেনাবাহিনী জড়িত না, সেনাবাহিনী বল প্রয়োগ করতে হয়েছে বাধ্য হয়ে, কোনো হত্যাকাণ্ড সম্পর্কে তারা কিছু বলেনি, এবং ওইটা ওখানেই শেষ হয়ে গেছে। এই ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনী আইএসপির থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এবং খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আমরা বারবার সতর্ক করার পরেও তারা আমাদের কথা শুনে নাই, জননিরাপত্তার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নিতে হয়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি, এবং আমরা ভবিষ্যতে যারা এই কাজ করতে যাবে, এই মব করতে যাবে, মবে আমরা 0 টলারেন্স, আমরা সেটা করব, পরিষ্কার। সো এখন দেখার বিষয় হলো তদন্ত রিপোর্ট হচ্ছে বাদকে বাদ, এটা তো কোনোদিন আর কেউ রিপোর্টও দেখবে না, এটা তদন্ত আদৌ হবে কিনা, কে তদন্ত করবে, কাদেরকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে, হয়েছে, বলেছে বিচার বিভাগীয় তদন্ত করুক, আমরা দেখি এই জীবনে দেখে যেতে পারবো কিনা তদন্ত রিপোর্ট। আর ইউনূস কিভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিবে, তার কি সেই ক্ষমতা আছে? সে চলে সেনাবাহিনীর জোরে, যার উপরে ভর করে আমি দাঁড়িয়ে আছি তাকে আমি কিভাবে পানিশমেন্ট দেব, তার দিকে কিভাবে আঙ্গুল নেব, সেই শক্তি ক্ষমতা কোনোটাই ইউনূসের নাই, ভিত্তি কোনোটাই নেই। এখন এটা নিয়ে একটা গরম করা হলো। এখন যদি সেনাবাহিনীর ওই পরিকল্পনা থাকে, তাহলে সেনাবাহিনী নিশ্চয়ই প্ল্যান এ আছে, প্ল্যান বি আছে, প্ল্যান সি আছে, যে এইটাই যদি আমরা সেই পরিস্থিতি না তৈরি করতে পারি তাহলে প্ল্যান বি তে যাবে, সেগুলি দেখা অপেক্ষা থাকতে হবে। আর ইউনূস সেনাবাহিনী যৌথভাবে যদি এটা করে থাকে, ওই ঢাকা রিপোর্টার্স ইউনিটি শুধু ওইটুক চাপা দেওয়ার জন্য, তাহলে ধরে নিতে হবে নূরের কপাল খারাপ। এর আগে বহুবার সে মানে তার উপরে এই শরীরের উপরে ধকল গেছে, এটাও তারই একটা সংখ্যা একটা বাড়ল। তবে যাই হোক, নূরের ঘটনা ছাড়াই গতকালকের এই ঘটনা না হলেও একটা পরিস্থিতি তৈরি হওয়ার প্রক্রিয়াধীন। সেটা কি হবে, কখন হবে, এবং সেই পরিস্থিতিটা তৈরি হবে ইউনূসকে বিদায় করার জন্য। যতই এই যে
ঘর পড়ার মধ্যে আলু পোড়া বিএনপি দেয়, এত কিছু ঘটতেছে। বিএনপির সব নেতাদের কথা একটাই, নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই। আর যারা নির্বাচন বিরোধী, তারাও নির্বাচন বিরোধী না, শুধু যারা ইউনূস বিরোধী তাকে সরাইতে হবে, তাদেরও পরিকল্পনা হচ্ছে ইউনূসকে কেউ রক্ষা করতে পারবে না, ইউনূস যাবেই। তো এইরকম একটা প্রক্রিয়ার মধ্যে, এরকম একটা পরিকল্পনার মধ্যে যখন গতকালকের এই ঘটনাটা সরাসরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়েছে, এটা ভেরি ইন্টারেস্টিং। সো এই ইন্টারেস্টিং সিনারিওটা আমাদের সামনে এসছে। আমরা খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখবো কখন কোথায় কিভাবে কি হচ্ছে, এবং এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির কখনো কোনো জায়গায় ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, জাতীয় পার্টির অফিস ভাঙা হয়েছে, কোনো কোনো জায়গায় যেমন জিএম কাদেরের বাসা কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্যে নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিস আক্রমণ করতে গেছে, পুলিশ সেখানে জল কামান ব্যবহার করেছে, লাঠিচার্জ, আবার লাঠিচার্জ করেছে। সো আমরা দেখি ঘটনাটা। এখনই এটা দিক নির্ণয় করে কনক্লুড করার মতো সময় এখনো আসেনি। আরো কয়েকটা দিন, একটা দুইটা দিন যাক, কয়েকটা দিন যাক, আপনারাও দেখতেছেন, আমরাও দেখি। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আশা করি আল্লাহ বাংলাদেশের জন্য, বাংলাদেশের 8 কোটি মানুষের জন্য ভালো কিছু রেখেছেন। হয়তো সেই ভালোটা আমরা অচিরেই দেখতে পারবো, এবং সেটা হচ্ছে ইউনূসের বিদায় হলো সবচেয়ে ভালো। তারপরে আমরা কিভাবে কি করবো সেটা দেখা যাবে। এবং বিদায়ের ঘন্টা যে বেজে গেছে, অন্তত আমার দিক থেকে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। এখন শুধু দেখার ব্যাপার, সেটা দৃশ্যমান হওয়ার ব্যাপার, বাস্তব হওয়ার ব্যাপার। লেটস ওয়েট, দেখা যাক কি হয়। ভালো থাকবেন, ধন্যবাদ।